এবারে আমরা অ্যাক্টিভ ইনভেস্টর সম্পর্কে জানব। অ্যাক্টিভ ইনভেস্টর মানে এই না যে একের পর এক স্টক কিনতেই থাকবেন। আসলে অ্যাক্টিভ ইনভেস্টর প্যাসিভ ইনভেস্টরের মতন চুপচাপ থাকেন না। তারা সবসময় কিছু না কিছু একটা করতে থাকেন। কিছু না কিছু মানে তারা নিজের সময় এবং প্রচেষ্টার সাহায্যে স্টক নিয়ে একের পর এক রিসার্চ করতে থাকেন। বেঞ্জামিন গ্রাহামের বইতে বলেছেন আর্থিক আত্মহত্যার বিষয়। তিনি মনে করেন কেউ আর্থিক আত্মহত্যা করতে চাইলে তার জন্য ডে ট্রেডিং হলো সেরা উপায়। কারণ ট্রেডিং করলে আপনি কখনো সখনো টাকা কামাতেও পারেন, আবার কখনো সখনো টাকা কামাতে পারবেন না। কিন্তু আপনার যিনি ব্রোকার সে কিন্তু যে কোনো মতেই অর্থ উপার্জন করবেই। মনে রাখবেন, আপনি যত বেশি উতলা হয়ে উঠবেন কোনো জিনিস বিক্রি করতে বা কিনতে, ঠিক ততটাই কম আপনি রিটার্ন পাবেন। তাই বেঞ্জামিন গ্রাহামের মতে সবসময় শান্ত থাকুন, নিজেকে নিয়ন্ত্রণ করতে শিখুন, দীর্ঘ সময়ের জন্য ইনভেস্ট করুন। তবে তিনি আরও বলেছেন ডে ট্রেডিং ভাঙা খুব কঠিন হয়ে যায়, কারণ এতে দালালের টাকা, বিভিন্ন ধরনের ট্যাক্স, অনেক কিছু থাকে। তবে আপনি যদি ভ্যালু ইনভেস্টিং শিখতে চান তাহলে এসবের দরকার নেই। যারা খুব কম টাকায় ট্রেডিং করে, দীর্ঘ সময়ের জন্য ইনভেস্ট করে, তারা নিজেদের প্রফিটের বেশিরভাগটাই নিজের কাছে রাখতে পারে। কিন্তু যারা প্রায় স্টক কেনে বা বিক্রি করে তার অধিকাংশ লাভটাই চলে যায় ইনকাম ট্যাক্স অথবা দালালদের কাছে। আর কিছু কিছু লোক আছে যারা তাড়াতাড়ি বড় লোক হওয়ার জন্য আইপিওএসে অর্থ বিনিয়োগ করে। তবে এটাও বিনিয়োগ করার ঠিক জায়গা নয় বলেই মনে করছেন বেঞ্জামিন গ্রাহাম। কারণ তারা কোম্পানির সম্পর্কে সঠিক তথ্য না জেনে, আয়, লাভ, ব্যালেন্স কিছুই না জেনে অর্থ বিনিয়োগ করা শুরু করে দেয়। এক্ষেত্রে চলুন আরও একটা উদাহরণ দেওয়া যাক বিষয়টিকে স্পষ্টভাবে বোঝানোর জন্য। লাইনেক্স একসময়ের বেশ বড় কোম্পানি। যখন লাইনেক্সের আইপিও এসেছিল তখন অনেকেই সেটাকে নেক্সট মাইক্রোসফট বলতে শুরু করেছিল। কোম্পানির প্রথম দিকে বাজার দর ছিল $250। তারপর 3 বছর পর্যন্ত এর দাম কমতে থাকে মানে কমতেই থাকে। কখনো আর 250 পর্যন্ত এর দাম পৌঁছাতেই পারেনি। 3 বছর পর জানলে অবাক হবেন, এটার দাম এসে দাঁড়ালো $1। এর কারণ ব্যাখ্যা করেছেন গ্রাহাম। তিনি বেশ মজার সঙ্গেই বলেছেন আইপিওর আর একটা ফুল ফর্ম হতে পারে ইটস প্রবাবলি ওভার প্রাইস। অর্থাৎ যদি সারা বিশ্বের লোক কোনো স্টক কিনতে চায় তাহলে সেই জিনিসটা কিনবেন না যতক্ষণ না পর্যন্ত সেটাকে অত্যন্ত সস্তায় পাওয়া যাচ্ছে। বেশিরভাগ লোক কোম্পানির টাকার দিকে বেশি নজর দেয় আর ব্যবসার যে মূল্য সেটাকে গুরুত্ব দেয় না। আর এটাই তাদের জন্য সবচাইতে বড় ভুল। কারণ অতীতে কোনো কোম্পানি মার্কেটে সবচেয়ে ভালো ফল করলো তার মানে এই না যে আপনি তাদের স্টক কিনে বসে থাকবেন। অবশ্য কেন কিনবেন না তারও দুটো কারণ আছে। প্রথমত, কিছু স্টক আছে যার রেকর্ড খুব ভালো আর ভবিষ্যতেও ভালো করার সম্ভাবনা আছে, সেগুলো আগে থেকেই বেশ দামের। আর দ্বিতীয়ত, ভবিষ্যতের সম্পর্কে আশা প্রত্যাশা ভুলও প্রমাণিত হতে পারে। তাই গ্রাহাম বলছেন যে কোম্পানির সম্পর্কে আপনি ভাবনা চিন্তা করা শুরু করেছেন স্টক কিনবেন কি কিনবেন না এই বলে, সেই কোম্পানির 7 বছরের উপার্জন খতিয়ান নিয়ে সেটাকে স্টক মূল্যের সঙ্গে ভাগ করুন। যেটা বেরোবে সেটা 25 বা তার কম হতে হবে। এরপর আরও প্রয়োজনীয় রিসার্চ করে তবে কোম্পানি নির্ধারণ করতে হবে। ধরুন কেবলমাত্র আগের বছরে কোম্পানির পারফরমেন্স খুবই ভালো ছিল,
কিন্তু তার আগের ৬-৭ বছর ধরে কোম্পানির পারফরমেন্স একদমই খারাপ। তাই আপনার আগের ৭ বছরের কোম্পানি কেমন পারফর্ম করেছে সেটা দেখা উচিত। মানুষ স্টক নিয়ে যত বেশি উৎসাহী হবে, স্টক মার্কেটের প্রাইস ঠিক ততটাই বেশি বাড়বে, তবে উপার্জন বাড়বে না। যেটার জন্য আপনার প্রধানত স্টক মার্কেটে আসা, সেটাতেই আপনি লস করবেন। অর্থাৎ বেঞ্জামিন গ্রাহামের মতে, যত দিন যাবে এটা তত বেশি ঝুঁকিপ্রবণ হবে। যদি কোনো ব্যক্তি আপনাকে বলে এই ইন্ডাস্ট্রি খুবই ভালো, এখানে ইনভেস্ট করুন, সেই ইন্ডাস্ট্রি থেকে অবশ্যই আপনি ১০০ হাত দূরে থাকবেন। কারণ স্টক মার্কেটে নিজের মনের কথা শুনতে হয়, অন্যের কথা নয়। মার্কেট এভারেজের থেকে যদি আপনার সবচেয়ে ভালো রেজাল্টের দরকার হয়, তাহলে এক্ষেত্রেও দুটো বিষয় অবশ্যই আপনার মনে রাখা উচিত। প্রথমত, আপনার স্টক নির্বাচন প্রক্রিয়া যেন বাকি ইনভেস্টরদের থেকে আলাদা হয়। আর দ্বিতীয়ত, আপনি যে স্টক নির্বাচন করবেন তা যেন সব টেস্ট পাশ করে। এখন নিশ্চয়ই ভাবতে বসেছেন, স্টক মার্কেটের জন্য আবার কোন টেস্ট পাশ করার প্রয়োজন? হ্যাঁ, স্টক মার্কেটের জন্যও আছে বেশ কিছু পরীক্ষা, তবে সেই পরীক্ষাগুলো আপনাকে অন্য কেউ নেবে না। সেই পরীক্ষাগুলো আপনার নিজেকে নিতে হবে কোম্পানির সম্পর্কে। তার জন্য আপনাকে করতে হবে অনেক বেশি রিসার্চ। যে কোম্পানিতে আপনি ইনভেস্ট করার কথা ভাবতে শুরু করেছেন, সেই কোম্পানির সম্পর্কে তার দীর্ঘ ৭ থেকে ৮ বছরের ডেটা কালেকশন করুন, আর তারপর একের পর এক প্রশ্ন করুন। দেখুন তো প্রশ্নের উত্তর হাতের কাছে পান কিনা।